সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি আলোচনা করব তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের ইউনিট 12 এর লেসন 2। এটা হচ্ছে টাইটেল হচ্ছে দ্য গ্রেটা ইফেক্ট। এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। আমি সাধারণত তোমাদের কাছে ইম্পর্টেন্ট টপিকগুলো কভার করার চেষ্টা করতেছি। এটা একটা ইম্পর্টেন্ট টপিক তোমাদের ফার্স্ট পেপারে, দ্য গ্রেটা ইফেক্ট। তো গ্রেটা ইফেক্ট হচ্ছে এটা টপিক যেটা হচ্ছে তোমরা এই পিছে মেয়েটা নিশ্চয়ই তোমরা অনলাইনে দেখো, নিউজ পেপারে দেখো, ফেসবুক কিংবা ইউটিউবে দেখো। এই যে গাজার মধ্যে যে একটা গাজায় যে জাহাজ নিয়ে যে প্রায় সময় মেয়েটা আলোচনায় আসে, তার নাম হচ্ছে গ্রেটা থানবার্গ। হ্যাঁ। সো গ্রেটা থানবার্গের সে একজন অ্যাক্টিভিস্ট, বিশেষ করে ক্লাইমেট অ্যাক্টিভিস্ট। এখানে তুমি দেখতে পাচ্ছ সে একজন ইয়াং ক্লাইমেট অ্যাক্টিভিস্ট। সো গ্রেটা থানবার্গের যে অ্যাক্টিভিটি বা গ্রেটা থানবার্গের যে ফিলসফি, এই ফিলসফিটা বা তার যে মুভমেন্টটা, এটা আমাদেরকে মানে গোটা বিশ্ববাসীকে নাড়া দিয়েছে। যে এই নাড়া দেওয়ার কারণে তার যে একটা প্রভাব সারা বিশ্ববাসীর মাঝে মাঝে পড়ে গেছে, আসছে। এই প্রভাবটাকে বলা হয় গ্রেটা ইফেক্ট। ঠিক আছে। সো তো আমরা এই লেসনে প্রবেশ করি, দেখি লেসনের মধ্যে কি নিয়ে, টেক্সটের মধ্যে কি নিয়ে আলোচনা হয়েছে। থানবার্গ, গ্রেটা থানবার্গ ইজ অ্যান এনভায়রনমেন্টালিস্ট অ্যাক্টিভিস্ট। এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিস্ট, গ্রেটা থানবার্গ হচ্ছে একজন এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিস্ট, মানে পরিবেশবাদী। অ্যাক্টিভিস্ট মানে তো কর্মী বুঝিয়ে, তাই না? পরিবেশবাদী কর্মী যে সাধারণত কি নিয়ে কাজ করে, পরিবেশ নিয়ে কাজ করে। পরিবেশ মানে গ্লোবাল ওয়ার্মিং, ক্লাইমেট চেঞ্জ, এই ধরনের বিষয়গুলো নিয়ে সে ডিল করে। সো শি ওয়াজ বর্ন ইন স্টকহোম, সুইডেন। শি ওয়াজ বর্ন ইন স্টকহোম, সুইডেন ইন 2003। ঠিক আছে। ওয়েন শি ওয়াজ ইয়াং, সরি, ওয়েন শি ওয়াজ 8, মানে যখন তার বয়স ছিল 8 বছর, 8 বছর বয়স, শি ওয়াজ স্টার্টেড লার্নিং অ্যাবাউট ক্লাইমেট চেঞ্জ। অর্থাৎ 8 বছর বয়সে সে ক্লাইমেট চেঞ্জ নিয়ে পড়াশোনা শুরু করলো, অর্থাৎ জানতে শুরু করলো। তার আগ্রহ তৈরি হলো ক্লাইমেট চেঞ্জ নিয়ে জানার জন্য। 8 বছর বয়স থেকে সে এটা শুরু করে দিচ্ছে। দ্য মোর শি লার্ন, সে যতই জানতেছে, যতই জানলো, দ্য মোর বেফল্ড শি বিকেম। বেফল মানে হচ্ছে, বেফল অর্থ হচ্ছে হতবিহ্বল হওয়া, কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাওয়া। ব্যাফল, দেখো এখানে কিন্তু মানে ভোকাবুলারি নিয়ে আসছি আমি। ব্যাফল অর্থ হচ্ছে কনফিউজড অর পাজলড, অর্থাৎ কি করবে কি করবে না সেটা বুঝে পায় না। ঠিক আছে। তো সে এখানে বলছে সে যতই জানতেছে, সে যতই মানে ক্লাইমেট বা গ্লোবাল ওয়ার্মিং নিয়ে সে জানে, তত সে কি হয়, হতবিহ্বল হয়ে যায়, কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায়। as to why so little was being done about it, কেন সে কেন হতবিহ্বল হয়, সে কেন ব্যাফল বা কনফিউজ হয়ে যায়। কনফিউজ হওয়ার কারণ হচ্ছে এটা, যে সে বুঝতে পারছে যে এই ক্লাইমেট চেঞ্জ বা গ্লোবাল ওয়ার্মিং এর যে লেভেলে আছে, যে পরিস্থিতিতে আছে, সেটা নিয়ে গোটা বিশ্ববাসীর অনেক আগে থেকেই অনেক পদক্ষেপ নেওয়ার কথা, কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। কেন নেওয়া হচ্ছে না? ওয়াই সো লিটল, মানে কেন খুব অল্প মাত্র, খুব অল্প পদক্ষেপ নেওয়া হচ্ছে। ওয়াজ বিং ডান অ্যাবাউট ইট, কেন মাত্র সামান্য কিছু পদক্ষেপ এই ব্যাপারে নেওয়া হয়েছে। এই জন্য সে হতবিহ্বল। যদি প্রশ্ন করা হয় ওয়াই শি ওয়াজ ওয়াই ওয়াজ গ্রেটা থানবার্গ ব্যাফল্ড, যে কেন মানে গ্রেটা থানবার্গ কেন মানে কিংকর্তব্য বিমূঢ় কিংবা কনফিউজ ছিল রিগার্ডিং গ্লোবাল ওয়ার্মিং, যদি প্রশ্ন করে বা ক্লাইমেট চেঞ্জ সম্পর্কে, তখন তোমাদের আনসারটা হবে এইটা, যে সে যতই জানতেছে তত বেশি অবাক হচ্ছে। কারণ কেন? কারণ খুব অল্প পদক্ষেপ নেওয়া হয়েছে গ্লোবাল ওয়ার্মিং এর ব্যাপারে। ঠিক আছে। এট দি এজ অফ 11, 11 বছর বয়সে, গ্রেটা বিকেম সো স্যাড অ্যাবাউট ক্লাইমেট চেঞ্জ। 11 বছর বয়সে সে, 8 বছর বয়স থেকে ক্লাইমেট চেঞ্জ বা গ্লোবাল ওয়ার্মিং নিয়ে জানা শুরু করলো, মানে পড়াশোনা শুরু করলো। এবং 11 বছর বয়সে সে কি হলো, শি বিকেম সো স্যাড, সে খুবই তার মন খারাপ হলো। তার মানে মন খারাপ, কারণ যখনই সে বুঝতে পারছে ইম্প্যাক্টটা, মানে এর ক্ষতিকর প্রভাব প্রভাব সম্পর্কে যখন সে আইডিয়া পাইলো, তখন তার মন খারাপ হওয়া শুরু করলো। দ্যাট শি টেম্পোরারিলি স্টপ স্পিকিং, সে এত মানে বিষয়টা খেয়াল করো, এটা হচ্ছে তোমার কোন ধরনের সেন্টেন্স, যে সে বলতেছে এখানে যে যে সে যতই জানা শুরু করলো, যতই সে জানতে পারলো, যতই সে কনসিকুয়েন্স বা এর ইম্প্যাক্ট নিয়ে জানলো, ততই সে অবাক হচ্ছে এবং কষ্ট হচ্ছে। এমন কষ্ট পাইছে সে একসময় সে কথা বলে বন্ধ করে দিল। ঠিক আছে। সো এখানে এইটার মূল বিষয় হচ্ছে এটা ইন্ট্রোডাকশন, এটা ভূমিকা দেওয়া, যে গ্রেটা থানবার্গকে, এবং গ্রেটা থানবার্গ সে কত বছর বয়স থেকে সে ক্লাইমেট নিয়ে পড়াশোনা শুরু করলো, এবং কত বছর বয়সে তার ক্লাইমেট নিয়ে তার মন খারাপ হওয়া শুরু করলো। অর্থাৎ ক্লাইমেট সম্পর্কে যত বেশি জানলো, তত তার মন খারাপ হওয়া শুরু করলো। এত মন খারাপ হয়েছে যে একসময় সে কথা বলে বন্ধ করে দিচ্ছে। বিষয়টা খুবই বিস্ময়কর।
ঠিক আছে। ওকে, সো আমরা এবার দেখি নিই এইখানে এই প্যাসেজের মধ্যে বা প্যারাগ্রাফের মধ্যে যে ভোকাবুলারি গুলো পাইলাম এগুলো মিনিং কি। এনভায়রনমেন্টাল মানে হচ্ছে নেচার এবং সারাউন্ডিংস রিলেটেড। এর সিনোনিম হচ্ছে ইকোলজিক্যাল অথবা গ্রিন, ইকোলজিক্যাল অথবা গ্রিন। আর এর অ্যান্টোনিম হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এবং আর্টিফিশিয়াল, কৃত্রিম। এবং আর ইন্ডাস্ট্রিয়াল মানে হচ্ছে কি মানে শিল্পজাত বা মানে শৈল্পিক বা শিল্প কারখানা রিলেটেড আর কি। অ্যাক্টিভিস্ট মানে কি বলছিলাম, কর্মী। ঠিক আছে। এ পার্সন হু ওয়ার্কস ফর এ কজ, একজন ব্যক্তি যে কোনো একটা বিশেষ কারণে কোনো কিছুর জন্য কাজ করে। এর একটা সিনোনিম হচ্ছে ক্যাম্পেইনার অথবা অ্যাডভোকেট। ক্যাম্পেইন করে, যে ক্যাম্পেইন করে তাকে বলো ক্যাম্পেইনার। এর অ্যান্টোনিম হচ্ছে অপোনেন্ট, মানে অপোনেন্ট মানে বিরোধী। ক্রিটিক মানে সমালোচক। ঠিক আছে। সো অ্যাক্টিভিস্টের সিনোনিম অ্যান্টোনিমটা দেখে নিবা। তারপর ধরো গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ, এই ওয়ার্ডটা আমরা সবাই শুনে অভ্যস্ত, খুব শুনি, তাই না? সো ক্লাইমেট চেঞ্জ মানে হচ্ছে লং টার্ম চেঞ্জ ইন ক্লাইমেট। তোমরা জানো ক্লাইমেট চেঞ্জ এবং ওয়েদারের মধ্যে একটা পার্থক্য আছে। সো এর সিনোনিম হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং বলতে পারো, অথবা ক্লাইমেট ক্রাইসিস। ঠিক আছে, এই যে ক্লাইমেট ক্রাইসিস। এর অ্যান্টোনিম হচ্ছে ক্লাইমেট স্টেবিলিটি। ক্লাইমেট ক্রাইসিস মানে হচ্ছে কোনো কিছু একটা একটা প্রবলেম বা একটা সংকট। আর ক্লাইমেট স্টেবিলিটি হচ্ছে স্থির। ক্লাইমেট মানে আবহাওয়াটা কি স্থির, চেঞ্জ হচ্ছে না। ওকে, বেফল্ড, বেফল অর্থ হচ্ছে, এটা একটা ভার্ব। বেফল অর্থ হচ্ছে কনফিউজ হওয়া, পাজল হয়ে যাওয়া, মানে হতবিহ্বল, কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাওয়া। এর সিনোনিম হচ্ছে বিউইল্ডার। এখানে এগুলো কিন্তু বি ভার্ব, মানে বি টু ইউজ করা হয়েছে। কনফিউজড, কনফিউজ একটা ভার্ব, ইডি যোগ হয়েছে, কনফিউজড। মানে কোনো বিষয় সম্পর্কে মানে ক্লিয়ার আইডিয়া না থাকাকে বলা হয় কি বিউইল্ডার্ড। কি করতে হবে না করতে হবে সে সম্পর্কে ক্লিয়ার আইডিয়া নাই, এটাকে বলা হয় কি বিউইল্ডার্ড অথবা কনফিউজ। এর অ্যান্টোনিম হচ্ছে ক্লিয়ার এবং সার্টেন। ক্লিয়ার মানে তো বুঝি, মানে স্বচ্ছ। ক্লিয়ার মানে ধারণা। সার্টেন মানে সুনিশ্চিত। লিটল, লিটল মানে তো এটা একটা অ্যাডজেক্টিভ, মানে হচ্ছে অল্প। স্মল অ্যামাউন্ট, ঠিক আছে। তারপর যে স্লাইট অর মাইনর। তারপরে এখানে হচ্ছে এর অ্যান্টোনিম হচ্ছে মাচ অথবা প্লেন্টি। টেম্পোরারিলি, সাময়িকভাবে, অস্থায়ী। ফর এ শর্ট টাইম। এগুলো কিন্তু ফ্রেজ, এই যে এইখানে যেগুলো আছে তোমরা দেখবা, এগুলো কিন্তু মিনিং। মিনিং গুলো একটা ফ্রেজ আকার দেওয়া হয়েছে অথবা এক ওয়ার্ডে দেওয়া হয়েছে, এরকম কোনো সময় হইতে পারে। ঠিক আছে, তো তোমাদেরকে এটা খেয়াল রাখতে হয়। সো টেম্পোরারিলি এর এক বাক্যে মানে একটা ওয়ার্ডে যদি মিনিং বলা হয় সেটা হচ্ছে কি ব্রিফলি অথবা মোমেন্টারিলি। হ্যাঁ। আর অ্যান্টোনিম হচ্ছে পার্মানেন্টলি অথবা ফরএভার, চিরকালের জন্য। ঠিক আছে। স্যাড, স্যাড মানে তৈরি, বুঝোই। আর যদি তুমি জানো মানে আনহ্যাপি। এর সিনোনিম হচ্ছে সরোফুল এবং আপসেট। তোমাদেরকে এই মিনিং গুলো শেখানো দরকার, এই জন্য তোমাদেরকে এইগুলো আমাদের সামনে নিয়ে আসলাম। হ্যাপি এবং চেয়ারফুল। ঠিক আছে। ওকে, সো এই প্যারাগ্রাফ, 2 নম্বর প্যারাগ্রাফ খেয়াল করে দেখো। এই 2 নম্বর প্যারাগ্রাফে গ্রেটা থানবার্গ সম্পর্কে একটা আইডিয়া দেওয়া হবে। গ্রেটা থানবার্গ হ্যাজ অ্যাসপারজার সিনড্রোম। সিনড্রোম মানে হচ্ছে লক্ষণ। হ্যাঁ। আর অ্যাসপারজার এটা হচ্ছে তোমার এক ধরনের একটা ডিজিজ। এর মিনিংটা আমি এখানে দিয়ে রাখলাম। অ্যাসপারজার সিনড্রোম মানে হচ্ছে গিয়া এক ধরনের অটিজম। আর অটিজম সম্পর্কে তোমাদের মোটামুটি সবারই আমাদের আইডিয়া আছে। অটিজম মানে যদি তোমার প্রতিবন্ধী টাইপ। হ্যাঁ, ঠিকঠাক কথা, অনেকে হয়তো অটিজমে আক্রান্ত মানে বাচ্চা কাচ্চা দেখছো তোমরা, সুতরাং আইডিয়া আছে অটিজম কি হতে পারে। সো গ্রেটা থানবার্গের এরকম একটা প্রবলেম ছিল। সে কিসে আক্রান্ত ছিল? শি ওয়াজ সাফারিং ফ্রম অ্যাসপারজার সিনড্রোম। এটা হচ্ছে আ কন্ডিশন দ্যাট এফেক্টস হাউ পিপল সোশ্যালাইজ। এবং এর ফলে কি হয়? এর ফলে মানুষ কি করতে পারে না, মানুষের সঙ্গে মিশতে পারে না। ডিফিকাল্ট হয় মানুষের সঙ্গে মিশাটা। হ্যাঁ, সোশ্যালাইজিং করা কি হয়ে যায়, কঠিন হয়ে যায়। সো গ্রেটা থানবার্গে এই প্রবলেম ছিল। বাট গ্রেটা ভিউজ, কিন্তু গ্রেটা ভিউজ মানে কি, মনে করা বা বিবেচনা করা। ভিউজ মানে কিন্তু মানে ফেসবুকের ভিউ কিংবা ইউটিউবের ভিউ না। ভিউ, ভিউ মানে দৃশ্যও না এখানে। ভিউ অর্থ, হ্যাঁ ভিউ অর্থ মানে দৃশ্য হতে পারে, কিন্তু এখানে ভিউ একটা ভার্ব হিসেবে আসছে। ঠিক আছে। সাবজেক্ট, এই যেটা হচ্ছে সাবজেক্ট, এবং সাবজেক্টের পর যে আসে, যেটা আসে সেটাকে আমরা সাধারণত কি হিসেবে জানি, ভার্ব হিসেবে চিনি। তো খেয়াল করতে হবে এখানে ভিউ এর সঙ্গে এস আসছে, কারণ সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় আর প্রেজেন্ট সিম্পল হয় টেন্স, তাহলে কি হয়, ভার্বের সঙ্গে এস কিংবা ইয়েস যুগ হয়। এই জন্য এখানে হচ্ছে গ্রেটা ভিউজ। গ্রেটা মনে করতো বা বিবেচনা করতো। ঠিক আছে। হার কন্ডিশন, তার যে এই যে অবস্থাটাকে এজ এ পজিটিভ। ঠিক আছে। তার এই যে অসুস্থতা, এই যে একটা ডিজিজ অ্যাসপারজার সিনড্রোম, এটাকে সে একটা আহ, ইতিবাচক হিসেবে নিল। এবং সেটাকে কি কি মনে করতো, সে মনে করতো এটা একটা তার সুপার পাওয়ার, কলিং ইট হার সুপার পাওয়ার। সে
এই যে একটা পরিস্থিতি, একটা অসুস্থতা, একটা ডিজিজ, এই ডিজিজের কারণে সে কি করতে পারতো না, মানুষের সঙ্গে ঠিকঠাক মিশতে পারতো না। যে মিশতে পারতো না, অথচ সে কি মনে করলো, সে এই অসুস্থতা বা ডিজিজটাকে সে একটা পজিটিভ একটা ডেভেলপমেন্ট মনে করলো। এটাকে সে কি বললো, সুপার পাওয়ার। ঠিক আছে, she says it helps her see the world in black and white. সে মনে করে যেহেতু সে মানুষের সঙ্গে মিশতে পারে না, সোশ্যালাইজ করতে পারে না, যেহেতু, কারণ তোমরা নিশ্চয়ই বুঝতেছো, অটিজমে আক্রান্ত বাচ্চাদের সঙ্গে সহজে মানুষ মিশতে চায় না, তাই না? সো তার সঙ্গে এরকম একটা প্রবলেম, তার সাথে তার মাঝে এরকম একটা প্রবলেম ছিল, যার কারণে সে মানুষের সঙ্গে মিশতে পারতো না। যেহেতু সে মিশতে পারতো না, সেহেতু সে কি করতো, তার হাতে এনাফ টাইম ছিল। সে যে এনাফ টাইমটা কি করতে পারতো, সে পড়াশোনা কাজে লাগাতে পারতো, কিংবা কোনো একটা ব্যাপার নিয়ে সে চিন্তা করতে পারতো। যেহেতু সে মানে তার সঙ্গে কেউ মিশে না, তার সঙ্গে কেউ মানে খেলতে আসে না, এই জন্য এই সময়টাকে সে কাজে লাগাইতো। আর এই জন্য বলতো এটা তার জন্য একটা সুপার পাওয়ার। ঠিক আছে, যদি তোমাকে প্রশ্ন করা হয়, ওয়াই ওয়াই ইজ গ্রেটা থানবার্গ ভিউ হার সিনড্রোম এজ এ সুপার পাওয়ার, এই প্রশ্নটা যদি আসে যে কেন সে তার এই যে অসুস্থতা, সেটা ডিজিজটাকে সে কেন একটা সুপার পাওয়ার হিসেবে বিবেচনা করলো, তাই তো তোমাদের আনসার দিতে হবে নিজের মতো করে, যে সে কি করতো, সে এনাফ টাইম পাইতো, সে এই এনাফ টাইমটা সে কোনো প্রোডাক্টিভ কাজে ব্যবহার করতে পারতো, ব্যয় করতে পারতো। নর্মালি বাচ্চারা কি করে, প্রচুর খেলাধুলা করে, প্রচুর টাইম স্পেন্ড করে, কিন্তু কোনো বাচ্চা যদি খেলাধুলা না করে, তাহলে এই সময়টা সে কি করবে, এই সময়টা সে ভালো কোনো কাজে ব্যয় করতে পারে। তো গ্রেটা থানবার্গের জন্য এরকম একটা পসিবিলিটি বা এরকম একটা অপরচুনিটি ছিল, যেহেতু সে কারোর সঙ্গে মিশতে পারতো না। ঠিক আছে, ওকে। তারপর বলছে কি, এন্ড দ্যাট দেয়ার, সে বলতো কি, দ্যাট দেয়ার আর নো গ্রে এরিয়াস ওয়েন ইট কামস টু ক্লাইমেট চেঞ্জ। ঠিক আছে, সে মনে করতো যে ক্লাইমেট চেঞ্জের, দেখো গ্রে এরিয়া মানে কি, এইখানে খেয়াল করো, নো গ্রে এরিয়াস। গ্রে এরিয়াস মানে হচ্ছে, এখানে দেওয়া আছে গ্রে এরিয়াস মানে হচ্ছে, ওকে আমরা এই পেজে ছিলাম তাই না? আচ্ছা, সে কি বলছিল, সে বিবেচনা করতো নো গ্রে এরিয়াজ ওয়েন ইট কামস টু ক্লাইমেট চেঞ্জ। সে ক্লাইমেট চেঞ্জ সম্পর্কে প্রচুর পড়াশোনা করছে, প্রচুর আইডিয়া পাইছে। তো আইডিয়া পাওয়ার পরে প্রচুর নলেজ গেইন করছে সে কি কি ব্যাপারে, ক্লাইমেট চেঞ্জের ব্যাপারে। তো ক্লাইমেট চেঞ্জের ব্যাপারে যেহেতু সে তার প্রচুর নলেজ হয়ে গেছে, সে একটা যে কমেন্ট করলো, সে কমেন্টটা কি ছিল, যে নো গ্রে এরিয়াজ। নো গ্রে এরিয়াজ মানে কি, গ্রে এরিয়াজ মানে হচ্ছে আনসার্টেন সিচুয়েশন। সে চিন্তা করলো যে গ্রে মানে ক্লাইমেট চেঞ্জে আমাদের এমন একটা পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে, এটা আর কি না আনসার্টেন না, এটা খুব নিশ্চিত হয়ে গেছে। মানে আমরা উই আর গোয়িং টু সাফার হ্যাভক, আমরা একটা বিপর্যয়ের মুখোমুখি হতে যাচ্ছি বিকজ অফ গ্লোবাল ওয়ার্মিং বা ক্লাইমেট চেঞ্জ। সো গ্রে এরিয়াস মানে হচ্ছে কি আনসার্টেন সিচুয়েশন। এর আনসার্টেন সিচুয়েশন বা গ্রে এরিয়াজ এর সিনোনিম কি হবে, অ্যাম্বিগুইটিস, অনিশ্চয়তা। অস্পষ্টতা, আনসার্টেন মানে অনিশ্চয়তা, অ্যাম্বিগুইটিস মানে অস্পষ্টতা, আর আনসার্টেনটিস মানে হচ্ছে অনিশ্চয়তা। আর অ্যান্টোনিম হচ্ছে সার্টেনটিস এবং ক্ল্যারিটি। ঠিক আছে, এখানে খেয়াল করো, সিনড্রোম মানে হচ্ছে কোনো মেডিকেল কন্ডিশন, সিনড্রোম মানে হচ্ছে লক্ষণকে বলা হয়, বাংলায় আমরা কি বলি, লক্ষণ। হ্যাঁ, এটাকে তুমি সিনোনিম বলতে পারো ডিসঅর্ডার অথবা কন্ডিশন। হুম, এর হচ্ছে অ্যান্টোনিম হচ্ছে কি হেলথ অথবা ওয়েলনেস। এফেক্টস মানে প্রভাবিত করা, এফেক্টস মানে কি করা, প্রভাবিত করা, ইনফ্লুয়েন্স করা, এই যে ইনফ্লুয়েন্স। তারপরে এর সিনোনিম হচ্ছে ইমপ্যাক্ট অথবা হ্যাঁ ইনফ্লুয়েন্স। আর অ্যান্টোনিম হচ্ছে ইমপ্রুভ অথবা বেনিফিট। ঠিক আছে, সোশ্যালাইজ, সোশ্যালাইজ হতে কি বলছিলাম, কারোর সঙ্গে মেশা, মানুষের সঙ্গে মিশতে পারাটাকে বলা হয় কি সোশ্যালাইজ করা। এর মানে হচ্ছে ইন্টারেক্ট উইথ আদার্স, কারোর সঙ্গে ইন্টারেক্ট করা, মানে মিট করা, কমিউনিকেট করাকে বলা হয় কি সোশ্যালাইজ করা। এর সিনোনিম হচ্ছে কমিউনিকেট অথবা মিঙ্গল। মিঙ্গল মানে হচ্ছে তো মিক্স করা আর কি, মিশে যাওয়া। আর কমিউনিকেট মানে হচ্ছে কি যোগাযোগ করা, কমিউনিকেট করা। ঠিক আছে, আইসোলেট, আইসোলেট মানে হচ্ছে কি একা একা, একা থাকা, একাকিত্ব, একাকিত্ব, একা থাকা, কাউকে মানুষকে এড়িয়ে চলা। আর আভয়েড তো এড়িয়ে চলে, আর আইসোলেট তো একা হয়ে যায়। যেমন আমাদের মনে আছে তোমাদের ওই যে করোনার সময় আইসোলেশন থাকতো, মানুষ যারা করোনা আক্রান্ত হয়েছে তাদেরকে আমরা কি করতাম, আলাদা মানে গড়ে রেখে দিতাম, এটাকে বলে আইসোলেশন। সো আইসোলেট হতে হচ্ছে কাউকে একা করে ফেলা। ভিউজ, ভিউজ মানে হচ্ছে মতামত বা কোনো কিছুকে মতামত, কিন্তু এখানে ভিউজ হতে হচ্ছে কি বিবেচনা করা, কনসিডার্স অর থিঙ্ক অ্যাবাউট। ঠিক আছে, এর সিনোনিম হচ্ছে রিগার্ডস, মনে করা, সিজ, দেখা। ঠিক আছে, এই সিজ দেখা বলতে কি মানে মনে করা। ইগনোর অ্যান্টোনিম, অবহেলা করা, নেগলেক্ট তো কি অবহেলা করা, সেম মিনিং। ইগনোর অবহেলা করা, এড়িয়ে যাওয়া, নেগলেক্ট তো অবহেলা করা বা এড়িয়ে যাওয়া। তারপর হচ্ছে কি পজিটিভ, পজিটিভ মানে গুড অর হোপফুল। এর সুন্দর একটা মানে সিনোনিম আছে অপটিমিস্টিক মানে আশাবাদী, ফেভারেবল মানে পক্ষে।
হ্যাঁ, আর নেগেটিভ হচ্ছে কি, সরি অ্যান্টোনিম হচ্ছে নেগেটিভ এবং আনফেভারেবল। সুপার পাওয়ার সম্পর্কে আমরা মোটামুটি সবাই জানি, আমরা হচ্ছে তোমাদের এই যে মার্বেল যুগের আহ, মানে মানুষ, আমরা সবাই মানে ডিসি কমিক্স এর সুপারম্যান, তারপর স্পাইডারম্যান দেখে অভ্যস্ত। তো সুপার পাওয়ার হচ্ছে কারো অসাধারণ কোনো ক্ষমতাকে কি বলা হয়, সুপার পাওয়ার। হ্যাঁ, গ্রেটা থানবার্গ তার এই ডিজিজকে কি বলছিল, সুপার পাওয়ার বলছে। কেন? কারণ তার এই ডিজিজটা তাকে অনেক সময় বের করে দিচ্ছে, কারণ সঙ্গে যেহেতু মিশতে পারে না, সে এই সময়টা ভালো কাজে লাগাইতো। আর এই জন্য সে বলছিল কি এই ডিজিজটা তার জন্য একটা সুপার পাওয়ার। ঠিক আছে। ওকে, স্পেশাল স্ট্রেংথ অর এবিলিটি, বিশেষ কোনো বিশেষ ক্ষমতা সম্পন্ন। আজকাল নতুন একটা টার্ম আসছে, ওই যে কিসের জন্য, যারা অটিজমে আক্রান্ত তাদেরকে বলা হয় কি স্পেশালি এবলড। ঠিক আছে, তাদের মানে পজিটিভ ওয়ার্ড একটা। যারা মানে হ্যান্ডিক্যাপ, প্রতিবন্ধীকে ইংলিশে বলা হয় কিভাবে, স্পেশালি এইবলড, অর্থাৎ তার বিশেষ ক্ষমতা সম্পন্ন মানুষ। তো যেহেতু এটা যারা যাদেরকে আল্লাহ তাআলা মানে এরকম অটিজম কোনো কোনো মানে এরকম কোনো সিরিয়াস অসুস্থতা দিয়ে দেয়, তাদেরকে আল্লাহ তাআলা অন্য কোনো দিক দিয়ে আর কি বেটার কোনো একটা ক্ষমতা দিয়ে আর কি। এই জন্য তাদেরকে বলা হয় কি স্পেশালি এইবলড। ঠিক আছে, ওকে। সুপার পাওয়ার সিনোনিম কি, ট্যালেন্ট অর স্ট্রেংথ। আর অ্যান্টোনিম হচ্ছে উইকনেস এবং লিমিটেশন। ব্ল্যাক এন্ড হোয়াইট, ব্ল্যাক এন্ড হোয়াইট মানে সাদা কালো না, বিষয়টা এরকমই। কিন্তু ব্ল্যাক এন্ড হোয়াইট মানে ভেরি ক্লিয়ার এন্ড ডেফিনিট। হ্যাঁ, ব্ল্যাক এন্ড হোয়াইট মানে সাদা কালো না, ব্ল্যাক এন্ড হোয়াইট একটা ফ্রেজ, এর অর্থ হচ্ছে কোনো কিছু খুবই সুস্পষ্ট ক্লিয়ার, মানে আমার কাছে বিষয়টা ব্ল্যাক এন্ড হোয়াইট খুবই ক্লিয়ার। এই যে দেখো, এর সিনোনিম হচ্ছে ক্লিয়ার কাট। আমরা এই ক্লিয়ার কাট ওয়ার্ডটা ব্যবহার করি, স্ট্রেট ফরওয়ার্ড ওয়ার্ডটাও তোমরা ব্যবহার করো, তাই না? এই যে আনক্লিয়ার অর কমপ্লিকেটেড, আনক্লিয়ার মানে অস্পষ্ট, কমপ্লিকেটেড মানে জটিল। সো এই সবগুলো ওয়ার্ডের মিনিং আমি তোমাদের বলে দিলাম, এবং তোমাদের শিখে ফেলতে হবে। দেখো, এইগুলো না শেখার কোনো বিকল্প নাই, শিখতেই হবে। ঠিক আছে, টুডে অর টুমরো তোমাকে প্রতিটা ওয়ার্ডের মিনিং, প্যাসেজের মিনিং বোঝার পাশাপাশি তোমাদেরকে এই সিনোনিম অ্যান্টোনিম গুলো শিখতে হবে। এইবার দেখো, নতুন একটা প্যারা ওপেন করলাম আমরা। এখানে বলছি তার সম্পর্কে ইন, মানে তার অ্যাক্টিভিটি সম্পর্কে, এত কিন্তু তার সম্পর্কে বলছে। হ্যাঁ, গ্রেটা থানবার্গের পার্সোনাল কিছু ইনফরমেশন দিচ্ছে, এখন সে তার অ্যাক্টিভিটি নিয়ে কিছু ইনফরমেশন দেবে এই প্যাসেজের মধ্যে। ঠিক আছে, এই প্যাসেজের মধ্যে একটা পিকচার খেয়াল করে দেখো। হ্যাঁ, এই যে এটা মানে সুইডিশ, এটা মানে ফ্রেজ আর কি, এটা আমরা বোঝা পড়া মুশকিল, এখানে দেওয়া আছে এই ওয়ার্ডটা, এই যে। ঠিক আছে, এর ইংলিশ হচ্ছে কি, স্কুল স্ট্রাইক ফর ক্লাইমেট। ওকে, লেট মি এক্সপ্লেইন। এখানে কি বলছে দেখো, ইন অগাস্ট 2018 গ্রেটা ডিসাইডেড টু টেক অ্যাকশন। সে যখন মোটামুটি একটা আইডিয়া পাইছে, ক্লিয়ার আইডিয়া পাইছে যে ক্লাইমেট চেঞ্জ নিয়ে, গ্লোবাল ওয়ার্মিং নিয়ে, উই হ্যাভ টু ডু সামথিং, উই হ্যাভ টু অ্যাক্ট নাও, আমাদেরকে এখনই কোনো পদক্ষেপ নিতে হবে, আমাদেরকে কিছু একটা করা লাগবে, যখন সেটা বুঝতে পারছে, তো সে কি করলো, যে ভাবা সেই কাজ। ইন অগাস্ট 2018 গ্রেটা ডিসাইডেড টু টেক অ্যাকশন। গ্রেটা কি করলো, সে কোনো একটা পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিল। সে গ্রেটা ডিসাইডেড, সে সিদ্ধান্ত নিল টু টেক অ্যান অ্যাকশন। ঠিক আছে, সো ইনস্টেড অফ গোয়িং টু স্কুল, ইনস্টেড অফ মানে কি, পরিবর্তে, স্কুলে যাওয়ার পরিবর্তে, গোয়িং টু স্কুল মানে কি, ইনস্টেড অফ গোয়িং টু স্কুল, স্কুলে যাওয়ার পরিবর্তে, শি মেড আ লার্জ সাইন, সে একটা কি করলো, প্ল্যাকার্ড, আমরা যেটাকে বাংলায় প্ল্যাকার্ড বলি, সেটা প্ল্যাকার্ড বানাইলো। দ্যাট রেড, যার মধ্যে লেখা কি, স্কলার স্ট্রিক ফর ক্লাইমেট হোয়াট এভার, স্কুল স্ট্রাইক ফর ক্লাইমেট। সে মানে সুইডিশ, এই যে এই যে টার্মটা সুইডিশে লিখছে, এর ইংলিশ হচ্ছে কি স্কুল স্ট্রাইক ফর ক্লাইমেট। সে স্কুলে যায় না, না যায় কি করলো, স্ট্রাইক মানে কি, স্ট্রাইক মানে হচ্ছে কোনো কিছু আটকে দেওয়া, কোনো কিছু থেমে যাওয়া, এরকম আর কি। স্ট্রাইক করলাম, আমরা খেলবো না, আমার বলে না, বা স্ট্রাইক। স্ট্রাইক মানে হচ্ছে কি বলছিলাম, যে আহ, আমরা যে সাধারণত হয় আমাদের দেশে, যে তারা কাজে যাবে না, তারা স্ট্রাইক করছে, এরকম আর কি। তো স্কুল স্ট্রাইক ফর ক্লাইমেট, স্কুলে এসে যায় নাই। এন্ড কামলি, এবং শান্তভাবে সেট ডাউন, বসে গেল আউটসাইড দ্য সুইডিশ পার্লামেন্ট। সে কি করলো, খুব শান্তশিষ্টভাবে, কোনো ধরনের হই হুল্লোড় নাই, কোনো ধরনের সহিংস আন্দোলন নাই, কিছু শান্তভাবে সেটা নিজের মতো করে সুইডিশ পার্লামেন্টের সামনে সে দাঁড়ায় গেল। ঠিক আছে, সুইডিশ পার্লামেন্টের সামনে কি করলো, সে দাঁড়ায় গেল। হার এইম, তার উদ্দেশ্য কি, হার এইম মানে কি, তার উদ্দেশ্য কি, তার উদ্দেশ্য হচ্ছে টু মেক পলিটিশিয়ানস টেক নোটিস অ্যান্ড অ্যাক্ট টু স্টপ গ্লোবাল ওয়ার্মিং। তার এই মুভমেন্টের উদ্দেশ্য কি, সেটা কেন করলো, সে পার্লামেন্টের সামনে একটা পিচ্চি মেয়ে, সে কেন একটা প্ল্যাকার্ড নিয়ে দাঁড়ায় গেল। তার উদ্দেশ্য হচ্ছে, যারা পলিটিশিয়ান, দেশে একটা দেশে আইন তৈরি করে কে, এমপিরা, তাই না, এই জন্য তাদেরকে বলা ল মেকার। যারা এমপি তাদেরকে কি বলা, ল মেকার, তারা আইন প্রণেতা। তো দেশে যদি কোনো আইন করতে হয়, আইনটা করতে হবে কাকে, এমপিদেরকে, আমাদের দেশে যারা যারা এমপি, মেম্বার অফ পার্লামেন্ট। সো তার উদ্দেশ্য হচ্ছে যাতে করে এমপিদের নজরে আসা যায়,
যাতে করে এমপিরা বাধ্য হয় এই ব্যাপারে চিন্তা করতে, এই ব্যাপারে কোনো পদক্ষেপ নিতে। এই জন্য সে কি করলো, টু মেক পলিটিশিয়ানস টেক নোটিস। এই যে এটা পজিটিভ ভার্ব, সরি এটা পজিটিভ সেন্টেন্স, এখানে কি করলো, মেক ইউজ করছে, টু মেক পলিটিশিয়ানস টেক নোটিস, মানে কাউকে মানে নোটিস করানো, ঠিক আছে। এন্ড অ্যাক্ট টু স্টপ, অ্যাক্ট পদক্ষেপ নেওয়া, অ্যাক্ট টু স্টপ থামানোর জন্য পদক্ষেপ নেওয়া, ফর গ্লোবাল ওয়ার্মিং। ওকে, সো এই প্যারাগ্রাফের মধ্যে গ্রেটা থানবার্গের অ্যাক্টিভিটি সম্পর্কে আমরা আইডিয়া পাইলাম, রাইট? সো এই প্যারাগ্রাফ বলে রাখবা, এই প্যারাগ্রাফের মধ্যে গ্রেটা থানবার্গ তার আইডিয়া দিচ্ছে, সে হোয়াট ইজ শি গোয়িং টু ডু, সে কি করতে যাচ্ছে রিগার্ডিং ক্লাইমেট ওয়ার্মিং, রিগার্ডিং গ্লোবাল ওয়ার্মিং, ঠিক আছে। আর এইখানে তোমাদের জন্য ভার্ব গুলো রাখা হয়েছে, ওয়ার্ড ভোকাবুলারি গুলো, ডিসাইড হতে কোনো মানে সিদ্ধান্ত নেওয়া, ডিটারমাইন্ড অথবা হেজিটেটেড, ডাউটেড, হেজিটেটেড, তখন ডিটারমাইন্ড মানে হচ্ছে কি দৃঢ় দৃঢ় সংকল্পবদ্ধ, রিজলভ কোনো বিষয়ে সুস্পষ্ট মানে ধারণা বা সিদ্ধান্ত। আর এর অ্যান্টোনিম হচ্ছে হেজিটেট করা। হেজিটেট করা মানে কি, করব কি করব না, মানে দ্বিধা, ডাউট, ডাউটেড, সন্দেহ করা। অ্যাকশন মানে তো বুঝতেছো পদক্ষেপ, হ্যাঁ। স্টেপ বা মেজার, স্টেপ বা মেজারকে কি বলা হয়, পদক্ষেপ। ইনঅ্যাকশন, নিষ্ক্রিয়তা, কোনো কিছু না করা। আইডলনেস, আইডলনেস মানে অলসতা। স্ট্রাইক মানে কি, স্ট্রাইক মানে বলছিলাম প্রটেস্ট বাই রিফিউজিং ওয়ার্ক অর স্কুল, মানে কি করা, প্রটেস্ট মানে প্রটেস্ট করা, প্রতিবাদ করা, স্ট্রাইক মানে প্রতিবাদ করা। সিনোনিম হচ্ছে, ওয়ান ওয়ার্ড সিনোনিম হচ্ছে প্রটেস্ট এবং ডেমনস্ট্রেশন, বিক্ষোভ প্রদর্শন করা। ডেমনস্ট্রেশন মানুষকে বিক্ষোভ, ওই যে রাস্তাঘাটে আমরা যেটা দেখবা যে কোনো ভাবে কোনো মিছিল করার, এই কাইন্ড অফ ডেমনস্ট্রেশন মানে বিক্ষোভ প্রদর্শন। তারপরে হচ্ছে এগ্রিমেন্ট অর কোঅপারেশন, এটা হচ্ছে তোমার অ্যান্টোনিম। কামলি, এটা একটা অ্যাডভার্ব, ইন এ পিসফুল ম্যানার মানে শান্তভাবে, কোয়াইটলি অথবা পিসফুলি। আর অ্যান্টোনিম হচ্ছে অ্যাংগ্রিলি, নার্ভাসলি, ঠিক আছে। পার্লামেন্ট মানে কি, আমরা জানি পার্লামেন্ট মানে কি, ল মেকিং ইনস্টিটিউশন। তারপরে লেজিসলেচার মানে পার্লামেন্টের আরেক নাম লেজিসলেচার, কংগ্রেস। এক এক দেশে এটাকে পার্লামেন্ট, এক এক দেশে লেজিসলেচারটাকে, ঠিক আছে। এইম মানে তো আমরা জানি, এইম মানে হচ্ছে গিয়ে গোল ওর পারপাস। এর আরেকটা সিনোনিম হচ্ছে গিয়ে অবজেক্টিভ অথবা টার্গেট মানে লক্ষ্য, ঠিক আছে। আর এটি হচ্ছে এইমলেসনেস, পারপোজলেসনেস, পারপোজ নাই, পারপোজ মানে উদ্দেশ্য, পারপোজলেসনেস মানে উদ্দেশ্যহীনতা। পলিটিশিয়ানস, ইউ নো হোয়াট ইজ পলিটিশিয়ান, পিপল ইনভলভ ইন পলিটিক্স, ল মেকার্স, পলিটিশিয়ান আরেকটা হচ্ছে কি ল মেকার, তারা আইন তৈরি করে, লিডার্স। আর এর হচ্ছে সিটিজেন্স অথবা ফলোয়ার্স। সো এই সবগুলা ভোকাবুলারি, এখান থেকে অনেকগুলো ভোকাবুলারি তোমরা হয়তো জানোই অলরেডি, ভেরি গুড। জানলে তো ভালো, না জানলে তোমাদের এখান থেকে শিখে ফেলতে হবে, ঠিক আছে। ওকে, সো এটা হচ্ছে আমাদের নতুন প্যারা। লেট মি সি হোয়াটস ওকে অন দিস প্যারা। গ্রেটার স্ট্রাইক, তো গ্রেটার কি করলো, স্ট্রাইক শুরু করলো। এই যে দেখো এখানে একটা পিকচার দেখা যায়, হ্যাঁ। এটা অবশ্য গ্রেটার না, গ্রেটার মানুষকে ইনফ্লুয়েন্স করছে, এই ইনফ্লুয়েন্স করার পরে চিত্র এটা। সো গ্রেটার স্ট্রাইক ওয়াজ পিকড আপ বাই দ্য সুইডিশ মিডিয়া। পিকড আপ মানে কি, লুফে নেওয়া বা গ্রহণ করা, ঠিক আছে। পিকড আপ মানে তুলা আর কি, যেটা আমরা বলি পিকড আপ। এটা কি করলো, আলোচ্য বিষয় হয়ে গেল বাই দ্য সুইডিশ মিডিয়া। তো কি করলো, জন্য গ্রেটার স্ট্রাইক করলো পার্লামেন্টের সামনে একা একা দাঁড়াইয়া। তো সুইডিশ মিডিয়াটাকে কি করলো, লুফে নিল, গ্রহণ করলো। অ্যান্ড দ্য ওয়ার্ড অ্যান্ড দ্য ওয়ার্ড স্টার্টেড টু স্প্রেড, এবং এই বাণীগুলো, এই কথাগুলা ছড়াই পড়তে শুরু করলো। স্টার্টেড টু স্প্রেড, ছড়িয়ে গেল, ছড়িয়ে পড়তে শুরু করলো। সুন এনাফ, খুব শীঘ্রই। টেন্স অফ থাউজেন্ডস অফ স্টুডেন্টস, টেন্স অফ থাউজেন্ডস অফ স্টুডেন্টস মানে কি, হাজার হাজার শিক্ষার্থীরা ফ্রম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, গোটা বিশ্ব থেকে, জয়েন্ট হার, তার সাথে কি হলো, যোগ মানে যোগ দিল, কিসে, ফ্রাইডে ফর ফিউচার, একটা মুভমেন্ট, নাম কি দিল, ফ্রাইডে ফর ফিউচার। এই যে এখানে যা তোমরা দেখতেছো আর কি, এই চিত্রটা সারা বিশ্বে, মানে শুধুমাত্র সুইডেনে না, মানে ইউরোপ থেকে নিয়ে শুরু করে এশিয়া, আফ্রিকা, মিডল ইস্ট, এভরিওয়্যার, তারা কি করলো, স্ট্রাইক স্কিপিং স্কুল অন ফ্রাইডে টু টু প্রোটেস্ট এগেইনস্ট ক্লাইমেট চেঞ্জ। তো সারা বিশ্বব্যাপী শিক্ষার্থীরা রাস্তায় বেরিয়ে আসলো, ঠিক আছে, আন্দোলন করার জন্য, কিসের জন্য, প্রটেস্ট এগেইনস্ট ক্লাইমেট চেঞ্জ। সো এইখানে দেখলা তোমরা, এটা এটা না হচ্ছে গ্রেটা ইফেক্ট। গ্রেটার একটা ছোট্ট মুভমেন্ট,
সাইলেন্টলি, যেটা সে একা একা করছে, কাউকে ডিস্টার্ব না করে, কারো ক্ষতি না করে সে একটা পদক্ষেপ নিল, এবং এইটা কি করলো, গোটা বিশ্বে ছড়ায় পড়লো। এবং কিভাবে গোটা বিশ্বের মানুষকে সে নাড়া দিতে পারছে। গোটা বিশ্বের মানুষের কাছে তার এই মুভমেন্টটা বা তার এই পদক্ষেপটা খুবই প্রশংসনীয় হয়েছে, পাশাপাশি খুবই চিন্তার উদ্রেক করা, চিন্তার খোরাক দিয়েছে, চিন্তা করতে মানুষকে বাধ্য করছে। তো যেহেতু চিন্তা করতে বাধ্য করছে, যেহেতু মানুষকে প্রভাবিত করতে পারছে, এই জন্য এটাকে আমরা বলি গ্রেটা ইফেক্ট। তোমাদের এই যে ইউনিটের নাম কি, দ্য গ্রেটা ইফেক্ট। গ্রেটা ইফেক্ট মানে কি, গ্রেটার প্রভাব, ঠিক আছে। যেহেতু এটাকে একটা নাউন হিসেবে বা এটাকে একটা প্রপার নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে, এটা একটা টার্ম হিসেবে ইউজ করা হয়েছে, এই জন্য এখানে আর্টিকেল দিয়ে আছে। আদারওয়াইজ কিন্তু নাউনের আগে, প্রপার নাউনের আগে আর্টিকেল দিয়ে আসে না, রাইট? ওকে, সো এবার একবার একবার দেখে নিই আমরা এই পেজ থেকে আমরা কি কি নতুন ভোকাবুলারি শিখতে পারি। ঠিক আছে, প্রথমে দেখলাম নোটিস। নোটিস মানে হচ্ছে লক্ষ্য করা। নোটিস মানে কি, লক্ষ্য করা। লক্ষ্য করা মানে অ্যাটেনশন অথবা অ্যাওয়ারনেস। এর সিনোনিম হচ্ছে রিকগনিশন মানে স্বীকৃতি, অ্যান্ড অ্যাওয়ারনেস সচেতনতা। এর অ্যান্টোনিম হচ্ছে ইগনোরেন্স। ইগনোরেন্স মানে কি, অজ্ঞতা। নেগলেক্ট মানে অবহেলা করা। অ্যাক্ট, অ্যাক্ট মানে হচ্ছে কোনো পদক্ষেপ নেওয়া। অ্যাক্ট মানে অভিনয় করা, কাজ করা বা কোনো পদক্ষেপ নেওয়া, এই যে ডু সামথিং। ঠিক আছে, এর সিনোনিম হচ্ছে রেসপন্ড অথবা পারফর্ম। এর অ্যান্টোনিম হচ্ছে কি, এই যে আবার ইগনোর অথবা হেজিটেট, কোনো কিছু অবহেলা, এড়িয়ে যাওয়া অথবা হেজিটেট করা, কোনো কিছু করবো কি করবো না সেটা নিয়ে, সেটা বলা। তারপর গ্লোবাল ওয়ার্মিং নিয়ে তো আর বলা দরকারই নেই, গ্লোবাল ওয়ার্মিং সম্পর্কে আমাদের সবার আইডিয়া আছে। হ্যাঁ, এইটা তো আর ওকে। মিডিয়া, মিডিয়া সম্পর্কে, মিডিয়া কি জিনিস আমরা তা জানি। তো মিডিয়া মানে হচ্ছে কমিউনিকেশন আউটলেট। হ্যাঁ, প্রেস, তারপর হচ্ছে নিউজ আউটলেটকে আমরা মিডিয়া বলি। স্প্রেড মানে ছড়িয়ে পড়া, ছড়িয়ে দেওয়া। হ্যাঁ, এক্সটেন্ড ওয়াইডলি। এর সিনোনিম হচ্ছে সার্কুলেট, প্রচার করা অথবা এক্সপান্ড। তারপরে এটার অ্যান্টোনিম হচ্ছে কি করা, কন্ট্রাক্ট অথবা লিমিট, সীমিত করে ফেলা। থাউজেন্ডস মানে তো জানি আমরা, থাউজেন্ড মানে লার্জ নাম্বার, কাউন্টলেস, মেনি, ফিউ, হ্যান্ডফুল। ঠিক আছে, জয়েন মানে কি, যোগ দেওয়া। হ্যাঁ, বিকেম এ পার্ট অফ সামওয়ান অর সামথিং। পার্টিসিপেট, জয়েন মানে কি, পার্টিসিপেট করা। ইউনাইট, একত্র হওয়া। লেফট, ছেড়ে যাওয়া, ত্যাগ করা। সেপারেট, হ্যাঁ, মানে কি, বিচ্ছিন্ন হওয়া। সো এখানে খেয়াল করে দেখবে, এখানে জয়েন্ট যেহেতু V2 মানে ভার্ব পাস্ট, এই জন্য এখানেও কি করা হয়েছে, পার্টিসিপেটেড। তারপরে ইউনাইটেড। লেফট, লেফট হচ্ছে লিভ, লিভের পাস্ট। ঠিক আছে, লেফট। তারপর সেপারেটেড ইউজ করা হয়েছে, মানে V2 ইউজ করা হয়েছে। প্রটেস্ট মানে কি, প্রতিবাদ করা। শো ডিসএগ্রিমেন্ট পাবলিকলি, তুমি কোনো কিছুতে একমত না, সেটা তুমি পাবলিকলি কি করলা, এক্সপোজ করলা। প্রটেস্টের মানে সিনেমা অবজেক্ট মানে কি, বাধা দেওয়া, আপত্তি দেওয়া। ডেমনস্ট্রেট, বিক্ষোভ প্রদর্শন করা। আর অ্যান্টোনিম হচ্ছে সাপোর্ট অথবা অ্যাপ্রুভ, মানে কোনো কিছু হচ্ছে তুমি এটাকে অ্যাপ্রুভ করলা, অনুমোদন দিলা অথবা সাপোর্ট করলা। ক্লাইমেট চেঞ্জ, এটা তো আর এটাও তোমরা জানো। হ্যাঁ, এটা আগেও আসছিল একবার। স্কিপিং, স্কিপ মানে কি, অ্যাভয়েড করো। ওই যে তোমরা অনেক সময় একজন গেম খেলো কিংবা মোবাইলে কোনো কিছু করো, তখন অপশন আসে স্কিপ করা। স্কিপ মানে এড়িয়ে যাওয়া। স্কিপ মানে কি, এড়িয়ে যাওয়া, অ্যাভয়েডিং অর মিসিং। তারপর হচ্ছে তো এর হচ্ছে নেগলেক্টিং অর অমিটিং। অমিট মানে বাদ দেওয়া, নেগলেক্ট তো জানোই, অমিট তো কি করা, বাদ দেওয়া। এখানে ডাবল টি আসছে কারণ যখন নাকি কি হয়, আইএনজি আসে। আইএনজি যদি কোনো লেটারের শেষে কি থাকে, তোমার কনসোনেন্ট থাকে, কনসোনেন্টের ঠিক আগে যদি ভাওয়েল থাকে, তাইলে এর শেষে যদি আইএনজি বা কি অন্য কিছু যোগ করা হয়, মানে লাস্টের কনসোনেন্ট ডাবল হয়ে যায়। এই জন্য এখানে অমিটিং ডাবল টি আসছে। অ্যাটেন্ডিং অথবা পার্টিসিপেটিং। সো এইগুলো হচ্ছে তোমাদের এই প্যারাগ্রাফ থেকে আমরা পাইলাম। সো এগুলো একটু দেখে নিবা, ঠিক আছে। আচ্ছা, তো এইবার দেখি এই প্যারার মধ্যে কি আছে। খেয়াল করো, এখানে বলতেছে ইন, তার আরেকটা অ্যাকশন। ইন মার্চ 2019, মানে কি, 2019-এর মার্চে ক্লাইমেট ক্যাম্পেইনার্স অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, গোটা বিশ্বে ক্লাইমেট ক্যাম্পেইনার্স, যারা ক্যাম্পেইন করে, প্রচারক, অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, গোটা বিশ্বময়, গোটা বিশ্বব্যাপী। অ্যান্ড ইন্সপায়ার্ড বাই গ্রেটা, গ্রেটার দ্বারা অনুপ্রাণিত যারা, কেম টুগেদার, তারা এগিয়ে আসলো, টু কোঅপারেট দ্য ফার্স্ট গ্লোবাল স্ট্রাইক ফর ক্লাইমেট। তারা কি করলো, তারা এগিয়ে আসলো একটা কি করার জন্য, কোঅর্ডিনেট করার জন্য, সহযোগিতা করা। কোঅর্ডিনেট মানে সহযোগিতা করার জন্য, দ্য ফার্স্ট গ্লোবাল স্ট্রাইক ফর ক্লাইমেট, একটা মুভমেন্ট বা একটা ইভেন্ট বলতে পারো তোমরা। হ্যাঁ, একটা ইভেন্ট, নাম কি সেটা, গ্লোবাল স্ট্রাইক ফর ক্লাইমেট। ওভার 1.6 মিলিয়ন পিপল ফ্রম 125 কান্ট্রিজ টুক পার্ট। চিন্তা করছো, প্রায়
1.6 মিলিয়ন মানে কি, প্রায় 16 লাখ মানুষ ফ্রম 125 কান্ট্রিজ, 125টা দেশ থেকে টুক পার্ট মানে অংশ নেওয়া, তারা অংশ নিল। সিন্স হার স্ট্রাইক বিগেন, তার স্ট্রাইক মানে কি, প্রতিরোধ, স্ট্রাইক মানে বলছিল না প্রটেস্ট, প্রটেস্ট শুরু হওয়ার পরে গ্রেটাস লাইফ হ্যাজ বিকাম আ ওয়ার্ল্ড উইন্ড, তার জীবন কি হয়ে গেছে, ওয়ার্ল্ড উইন্ড মানে হচ্ছে খুবই বিজি, খুবই বিজি, কারণ সে একটা পিচ্ছি একটা মেয়ে যে কিনা এত বড় একটা বিশ্বময় একটা গ্লোবাল মুভমেন্ট লিড করতেছে, সে তো ব্যস্ত হবে তাই না? তো যখন যখন থেকে এই মুভমেন্টটা গোটা বিশ্বময় ছড়ায় পড়ছে, তখন থেকে সে কি তার ব্যস্ততা আরো বেশি বেড়ে গেছে, এটাকে বলা ওয়ার্ল্ড উইন্ড, ঠিক আছে? সো এই প্যারায় আমরা পাইলাম কি, যে সে কিভাবে তার কিভাবে মানে গ্রাজুয়ালি একটু একটু করে তার মুভমেন্টটা শুধুমাত্র কিনা এই যে সুইডেনেই সীমাবদ্ধ থাকলো না, সেটা গোটা বিশ্বময় ছড়াই পড়লো। এবং শুধু ছড়াই পড়লো না, প্রায় গোটা বিশ্ব থেকে 125টা দেশ থেকে সে কি পাইলো, রেসপন্স পাইলো। 125টা দেশের মানুষ একটা ইভেন্টে পার্টিসিপেট করলো, যেখানে 1.6 মিলিয়ন মানুষ অ্যাটেন্ড করছে, ঠিক আছে? সো এই যে বিষয়টা, এইটাকে বলা হচ্ছে কি গ্রেটার ইফেক্ট। সে কিভাবে আম, একটা পিচ্চি মেয়ে, ছোট একটা মেয়ে, যে এই বয়সের ছেলে, এই বয়সের মেয়েরা টিকটক নিয়ে ব্যস্ত থাকে আমাদের দেশের, তাই না, পড়াশোনা বাদ। ওকে, সো আমরা নেক্সট প্যারাগ্রাফে চলে আসলাম, ঠিক আছে? সো এই প্যারাগ্রাফে, ছোট একটা প্যারাগ্রাফে কি কি বলছে, তার এখানে আরেকটা মাইলস্টোন এড হবে, এখানে তার অ্যাক্টিভিটি গুলো আরো বেশি এক্সপান্ড করা হবে, ডেসক্রাইব করা হচ্ছে এখানে। শি ইজ গিভেন রাউজিং স্পিচেস টু পলিটিশিয়ান। এই যে রাউজিং স্পিচেস, স্পিচ মানে তোমরা জানো বক্তৃতা, তাই না? রাউজিং স্পিচেস মানে কি? রাউজিং স্পিচেস হচ্ছে, দেখো এখানে দেওয়া আছে, রাউজিং স্পিচেস মানে হচ্ছে এক্সাইটিং এন্ড ইন্সপায়ারিং কোন বক্তৃতা, যে বক্তৃতা মানুষকে উদ্বুদ্ধ করে এবং উত্তেজিত করে, এই বক্তৃতাকে কি বলা হয়, রাউজিং। হ্যাঁ, এর সিনোনিম হচ্ছে কি স্টিরিং অর মোটিভেটিং, এবং এর অ্যান্টোনিম হচ্ছে বোরিং অর ডেসকারেজিং, ঠিক আছে? সো রাউজিং, সে কি করলো, সে পার্লামেন্টে পার্লামেন্টে একটা মানে উদ্বুদ্ধকর, উত্তেজিত করার মতো, মানুষকে উদ্বুদ্ধ করার মতো একটা বক্তৃতা দিল। কোন পার্লামেন্টে? টু দি ইইউ পার্লামেন্ট, মানে ইউরোপের সবচেয়ে বড় পার্লামেন্ট, যেটা যেটা হচ্ছে ইউরোপের সব দেশে মিলে একটা সম্মিলিত পার্লামেন্ট থাকে। তাদের দেশে তো এক এক দেশের মানে নিজস্ব একটা পার্লামেন্ট, আবার ইউরোপের সব দেশ মিলে হচ্ছে আরেকটা পার্লামেন্ট। সে ওই ইউরোপীয় পার্লামেন্টে সে কি করলো, বক্তৃতা দিল। তারপর আর কই দিল, দি ইউকে পার্লামেন্ট, সে আবার ইউকে পার্লামেন্টও বক্তৃতা দিল, ঠিক আছে? টু প্রটেস্টার্স অ্যান্ড মোর, এবং যারা প্রটেস্ট করে তাদের সামনে দাঁড়াইয়েও বক্তৃতা দিল। সো দিস ইজ হাউ শি কিপস ইন্সপায়ারিং অ্যান্ড কিপস মোবিলাইজিং দ্য মুভমেন্ট, ঠিক আছে? তারপর শি ইজ অ্যাপিয়ার্ড মানে সে উপস্থিত হইলো, হাজির হইল, ইন ডকুমেন্টারিজ, ডকুমেন্টারি মানে বুঝি তোমরা, ডকুমেন্টারি মানে ডকুমেন্টারি বানানো হয় যেটা। তারপর হচ্ছে অ্যান্ড হ্যাড লোডস অফ বুকস এন্ড আর্টিকেলস। লোডস মানে হচ্ছে তোমার অনেক, লোডস অফ বুকস এন্ড আর্টিকেলস মানে অনেক বুকস এবং আর্টিকেলস রিটেন অ্যাবাউট হার, তাকে নিয়ে লেখা হয়েছে। চিন্তা করছো, এটা পিচ্ছি মেয়ে, তাকে নিয়ে কি হয়েছে, লোডস অফ বুকস মানে মানে প্রচুর বই লেখা হয়েছে, প্রচুর আর্টিকেল লেখা হয়েছে। শি ইজ ইভেন বি নমিনেটেড ফর নোবেল পিস প্রাইজ, চিন্তা করছো? এমনকি তাকে এই পিচ্চি মেরে কি করা হয়েছে, নোবেল পিস, শান্তিতে নোবেলের জন্য নমিনেট করা হয়েছে, ঠিক আছে? সো এইটা হচ্ছে তার আরেকটা মাইলস্টোন, এবং মানে অ্যাক্টিভিটি গুলা সে কিভাবে মানে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছে। সে পার্লামেন্টে গেছে, ইউরোপের পার্লামেন্টে গিয়ে বক্তৃতা দিছে, সে ইউকে পার্লামেন্টে যায় বক্তৃতা দিছে, এবং যেখানে যেখানে মানে প্রতিবাদ করছে মানুষের, সেইখানে যাই সে মানে বক্তৃতা দিছে, তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য, মানুষকে উদ্বুদ্ধ করার জন্য, ঠিক আছে? আচ্ছা, একবার দেখে নিই আমরা। স্পিচেস মানে তো আমরা জানি, স্পিচ মানে বক্তৃতা। স্পিচেস হচ্ছে এখানে একটা প্লোরাল ফর্ম, ফর্মাল টক্স, অ্যাড্রেস। হ্যাঁ, স্পিচের মানে সিনোনিম কি হয়, অ্যাড্রেস, অথবা বলতে পারো তুমি প্রেজেন্টেশন। তারপরে এর অ্যান্টোনিম হচ্ছে সাইলেন্স, চুপ থাকা, এবং কোয়াইটনেস, এ সিমিলার ওয়ার্ড। প্রটেস্টার মানে আমরা জানি যারা প্রতিবাদ করে, পিপল শোভিং পাবলিক ডিসএগ্রিমেন্ট। ডেমনস্ট্রেটরস, প্রটেস্টার একটা ওর হচ্ছে ডেমনস্ট্রেটর, যারা প্রতিবাদকারী, বিক্ষোভকারী, অ্যাক্টিভিস্ট। সাপোর্টার্স অর বলতে পারো ফলোয়ার্স, এটা হচ্ছে অ্যান্টোনিম। ডকুমেন্টারিজ বাংলা মনে আসতেছে না আমার, ডকুমেন্টারিজ মানে আমরা মানে হচ্ছে কি ফ্যাকচুয়াল ফিল্ম আর প্রকার, বাংলায় কি যেন বলে মনে পড়তে করতে পারতেছি না আমি। ফ্যাকচুয়াল ফিল্ম আর প্রোগ্রাম মানে কোনো ডকুমেন্টারি হয়, মানে কোনো কিছু বানানো হয়, একটা ভিডিও বানানো হয়, তার মানে তার অ্যাক্টিভিটি নিয়ে, কর্মকাণ্ড নিয়ে আলোচনা করে। রিপোর্টস অর নন ফিকশন ফিল্মস, ফিকশন অর ড্রামাস হোয়াট এভার।
আর্টিকেলস, আর্টিকেল মানে তো আর্টিকেল, তোমরা যে আর্টিকেল দেখো আবার এন দি না, আর্টিকেল মানে হচ্ছে প্রবন্ধ, রিটেন পিসেস, ঠিক আছে, এসে অথবা রিপোর্টস। এর এন্টোনিম হয় না, সবগুলো কিন্তু আবার এন্টোনিম হয় না, মাথায় রেখো। নমিনেটেড, নমিনেট করা মানে কি, কাউকে মনোনয়ন দেওয়া, নমিনেট করে মনোনয়ন দেওয়া, অর্থাৎ তাকে নমিনেশন দেওয়া হয়েছে, মনোনয়ন দেওয়া হয়েছে, সে জিততেও পারে নাও জিততে পারে, কিন্তু তাকে কোয়ালিফাই করা হয়েছে কি করার জন্য, নির্বাচন করার জন্য, এরকম আর কি। নমিনেট করা মানে ধরো মানে তোমরা নিশ্চয়ই বুঝো, শান্তিতে নোবেল পাওয়ার জন্য অনেকে নাম প্রস্তাব করা হয়, তারপরে নোবেল কমিটি যারা নোবেলটা মানে দেয় অথবা যারা ফাইনাল করে কে নোবেল পাবে এবার, তারা কি করে সবার ডাটা অ্যানালাইসিস করে, তাদের সবার সিভি দেখে, কর্মকাণ্ডগুলো, অ্যাক্টিভিটি গুলা অ্যানালাইসিস করে, তারপর যে কোয়ালিফাই তাকে কি করে নোবেল দেয়। তো তাকে প্রথমত কি করা হয়েছে, নমিনেট করা হয়েছে, বড় বড় প্রতিষ্ঠান তার নামটা কি করছে, রিকমেন্ড করছে যে তাকে নোবেল দেওয়া হোক এবার এরভাবে, হ্যাঁ। সো এর মানে হচ্ছে অফিসিয়ালি সাজেস্টেড ফর এন অ্যাওয়ার্ড। এর সিনেমা হচ্ছে প্রপোজড, মানে প্রপোজ করা, প্রস্তাব করা, রিকমান্ড সুপারিশ করা। এর অ্যান্টোনিম হচ্ছে রিজেক্ট, রিজেক্ট করা মানে বাতিল করা। ডিসকোয়ালিফাইড, ডিসকোয়ালিফাই বুঝো তো, কোয়ালিফাই করা মানে পাস করা, ডিসকোয়ালিফাই মানে ফেল করা, এরকম বলতে পারো। নোবেল পিস প্রাইজ কাকে বলে তোমরা জানো, হ্যাঁ, এটা তো আর বলা দরকারই নেই। সো এইখানে আমরা একটা আইডিয়া পাইলাম গ্রেটা থানবার্গ সম্পর্কে, গ্রেটা থানবার্গের অ্যাক্টিভিটি সম্পর্কে, তাই না? ওকে, ইন অগাস্ট 2019, 2019-এর আগস্টে, গ্রেটা ট্রাভেলড অন এ উইন্ড এন্ড সোলার পাওয়ার্ড বোট ফ্রম প্লেমাউথ ইউকে টু নিউ ইয়র্ক ইউএসএ। ঠিক আছে, সে ওই যে বলো না, গ্লোবাল ওয়ার্মিং নিয়ে কাজ করতেছে, যে কিভাবে ফসিল ফুয়েলের ব্যবহার কমানো যায়, কিভাবে তোমার বায়ু দূষণ কমানো যায়, কিভাবে পরিবেশের ক্ষতি কম করে মানুষের জীবনযাত্রা কন্টিনিউ করা যায়, এই ব্যাপারে মানুষকে ইন্সপায়ার করার জন্য সে কি করলো, সে একবার কি করলো, সে প্লেমাউথ ইউকে, ইউকে একটা সিটি নাম হচ্ছে প্লেমাউথ, ঠিক আছে, ইউকে, সে ইউকে থেকে নিউ ইয়র্ক ভিজিট করলো। কি দিয়ে ভিজিট করলো সেটা ইন্টারেস্টিং, ভিজিট করছে সে একটা বুট বা নৌকা, নৌকাটা কিসের নৌকা, এই যে খেয়াল করো, উইন্ড অ্যান্ড সোলার পাওয়ার দিয়ে চলে, মানে বলতে পারো সৌরশক্তি বা রিনিউয়েবল এনার্জি দিয়ে মানে চালিত একটা বুট বা নৌকা দিয়ে সে কি করলো, ইউকে থেকে ইউএসএ, চিন্তা করতে পারছো, এক কন্টিনেন্ট থেকে আরেক কন্টিনেন্ট, মানে এক মহাদেশ থেকে আরেক মহাদেশে সে ভিজিট করলো। অ্যান্ড দ্য জার্নি টুক 15 days, যেখানে সে 12 ঘন্টা বা 18 ঘন্টা যেতে পারতো, সে এখানে কি করলো, সে 15 দিনে গেছে, মানে 15 দিনে সে ইউকে থেকে ইউএসএ পৌঁছাইছে। ঠিক আছে, একটাই মাত্র কারণ, সে মানুষকে ইন্সপায়ার করতে চাইছে যে কিভাবে পরিবেশের ক্ষতি না করেও জীবনযাত্রা মানে কন্টিনিউ করা যায়। সো এটা ছিল তার একটা পেশন, এটা ছিল মানুষ তার একটা ডেডিকেশন কিসের প্রতি, এই যে গ্লোবাল ওয়ার্মিং কমানোর প্রতি। ঠিক আছে, হার প্যাশনেট স্পিচ, তার একটা হৃদয় বিদারক বা সরি হৃদয় নিংড়ানো একটা বক্তৃতা, সে ও তো বললাম না, সে এক এক জায়গায় যায় বক্তৃতা দিত। বক্তৃতার মধ্যে একটা বক্তৃতা ছিল কি, হৃদয় বিদারক বক্তৃতা, সে এখানে একটা লাইন কোট করা হয়েছে, দেখো, ইউ, লাইনটা আমি এখানে মানে দেওয়া হয়েছে, খেয়াল করে দেখো, বলছে কি, ইউ হ্যাভ স্টোলেন মাই ড্রিমস অ্যান্ড মাই চাইল্ডহুড উইথ ইউর এমটি ওয়ার্ডস। এই এমটি ওয়ার্ডস মানে কি, ইউ হ্যাভ স্টোলেন, আপনারা চুরি করেছেন, মাই ড্রিমস, আপনারা আমার স্বপ্ন চুরি করেছেন, এন্ড মাই চাইল্ডহুড, এবং আমার শৈশব চুরি করেছেন। বিষয়টা অদ্ভুত না? কিভাবে চুরি করেছেন, উইথ ইউর এমটি ওয়ার্ডস। এই এমটি ওয়ার্ডস মানে কি, এই এমটি ওয়ার্ডস বলতে বোঝানো হয়েছে মিনিংলেস প্রমিসেস, মিনিংলেস প্রমিসেস, মানে এমন এমন প্রমিস করা হয়েছে যে প্রমিস গুলো কোনো কাজেরই আসে না। যেমন আমাদের দেশে কি হয়, নট অনলি আমাদের দেশে, পৃথিবীর সব জায়গায় কি নির্বাচনের আগে, বিশেষ করে আমাদের দেশে এগুলো খুব বেশি হয় আর কি, নির্বাচনের আগে নেতা কর্মীরা কি করে, খুব সুন্দর সুন্দর কমিটমেন্ট করে, এবং এইটা পাবলিকেরও বোঝা দরকার যে এই কমিটমেন্ট গুলা আদতেও মানে মানে মিট করা পসিবল না। অনেক পাবলিকে অনেকে বুঝে, কিন্তু মানে বেশিরভাগ মানুষই বুঝে না। সো এই যে যেগুলো আদতেই প্র্যাকটিক্যাল না, যেগুলো আসলে করা পসিবল না, কিন্তু তারপরও নেতাকর্মীরা বলতেই থাকে, আর পাবলিক এগুলো বিশ্বাস করে, পাবলিক এগুলো নিয়ে লাফালাফি করে, হ্যাঁ। সো এই ধরনের প্রমিসকে বলা হয় কি, এমটি ওয়ার্ডস। তো তারা, সে তো মানে বড় বড় জায়গায়, বড় বড় সেমিনার প্রোগ্রামে যায়, বক্তৃতা দিত, যেখানে অনেক বড় বড় মানে অনেক, যেখানে ধরো প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, ল মেকাররা মানে প্রেজেন্ট থাকতো। তো সেইখানে তারা এসে বলতেছে কি, যে ইউ হ্যাভ স্টোলেন মাই ড্রিমস এন্ড মাই চাইল্ডহুড, কিভাবে, উইথ উইথ ইউর এমটি ওয়ার্ডস, মানে এমন কিছু কমিটমেন্ট দিয়ে আপনারা কমিটমেন্ট দিতেন যে উম, যেগুলো আদৌ প্র্যাকটিক্যাল ছিল না, যেগুলো আপনারা নিজেরাই জানতেন যেগুলো মিথ্যা। ঠিক আছে, উই আর ইন দ্য বিগিনিং অফ এ মাস এক্সটিংশন। মাস এক্সটিংশন মানে কি, উই আর, আমরা, ইন দ্য বিগিনিং, আমরা শুরুতে আছি, কিসের শুরুতে আছি, অফ এ মাস এক্সটিংশন। এক্সটিংশন মানে হচ্ছে বিলুপ্তি বা ধ্বংস। এক্সটিংশন তো কি, বিলুপ্তি বা ধ্বংস, এই যে এখানে দেওয়া আছে, এক্সটিংশন তো বিলুপ্তি বা
ধ্বংস, এক্সটিংশন মানে কমপ্লিট ডিসঅ্যাপিয়ারেন্স। তো বলছেন যে আমরা একটা সময় আসতেছে, যে সময়টায় আমরা কি হয়, একেবারে ধ্বংস হয়ে যাবো আমরা, এবং ওই ধ্বংসের শুরুতে আছি আমরা, মানে আমরা আমাদের যেই ধ্বংসটা শুরু হচ্ছে। মাস এক্সটিংশন মানে কি, মাস মানে মানে এই যে জনগণ বলি না, মাস মিডিয়া মানে গণমাধ্যম। সো মাস মানে বলতে মনে হয় মাস পিপল, জনমানুষ, মানে সবাইকে, ঠিক আছে। এন্ড ও ইউ ক্যান টক অ্যাবাউট ইজ মানি, এবং আপনারা যেটা নিয়ে সবচেয়ে বেশি ব্যস্ত ছিলেন সেটা হচ্ছে টাকা, কিভাবে টাকা কামানো যায়, কিভাবে টাকা টাকা মাল্টিপ্লাই করা যায়, কিভাবে টাকা প্রফিটটা বাড়ানো যায়, এরকম বিষয় আর কি, ঠিক আছে। সো এইটা বলছি যে টাকা কিভাবে বাড়ানো যায়, সেটা আপনারা শুধু এটা নিয়ে ব্যস্ত ছিলেন। অ্যান্ড ফেরি টেলস অফ ইন্টারনাল ইকোনমিক গ্রোথ, এবং কিভাবে আপনার ইকোনমিক গ্রোথ হয়, কিভাবে মানে যেমন কিভাবে আপনার বিজনেস বাড়ে, কিভাবে আপনি একদিকে বলতেছেন যে এই এই বিজনেস বাড়লে পৃথিবীর এই হবে সেই হবে, কিন্তু আসলে দিন শেষে আপনি আপনার ব্যস্ত ছিলেন, আপনি আপনার ব্যবসা নিয়ে কি ছিলেন, ব্যস্ত ছিলেন। তারপরে যে কথাটা খুব গরম সেটা হচ্ছে কি, হাউ ডেয়ার ইউ, মানে চিন্তা করছো, পাবলিকের সামনে, মানে বড় বড় পলিটিশিয়ান বিজনেসম্যানদের সামনে দাঁড়িয়ে এসে বলতেছে কি, হাউ ডেয়ার ইউ, মানে কি আপনাদের সাহস কিরকম যে আপনারা আমাদেরকে মিথ্যা স্বপ্ন দেখাইতেন বা মিথ্যা স্বপ্ন দেখান, ঠিক আছে। সো এই যে একটা স্পিচ, এই স্পিচটা কি হয়েছে, দেখো এই স্পিচটা এখানে বলতেছে কি, হ্যাজ has drawn much attention from all over the world, সারা বিশ্বে মানুষের নজর কাড়ছে এই বক্তব্যটা। এরকম গরম বক্তৃতা কার না নজর কাড়ে, তাই না? সে পাবলিকলি বড় বড় পলিটিশিয়ানদের সামনে, বড় বড় বিজনেস ম্যাগনেটদের সামনে দাঁড়িয়ে বলতেছে কি, ইউ হ্যাভ স্টোলেন মাই ড্রিমস, ইউ হ্যাভ স্টোলেন মাই চাইল্ডহুড, হ্যাঁ। তারপর সে বলতেছে কি, হাউ ডেয়ার ইউ, মানে আপনাদের কত বড় সাহস, আপনারা আমাদের স্বপ্ন কেড়ে নিছেন, আপনারা আমাদের শৈশব কেড়ে নিছেন, হ্যাঁ। So, এই যে একটা বক্তৃতা, এই বক্তৃতা কি করলো, হ্যাজ ড্রোন মাচ অ্যাটেনশন, মানে অনেক নজর কাড়ছে, ঠিক আছে, কার, সারা বিশ্বব্যাপী মানুষের কি হয়েছে, নজর কাড়ছে, ঠিক আছে। থানবার্গ ওয়াজ নোন ফর চেঞ্জিং, এই যে থানবার্গ ওয়াজ নোন, মানে কি থানবার্গ পরিচিত ছিল ফর চেঞ্জিং, পরিবর্তন করার জন্য, হাউ সাম পিপল, কিভাবে কিছু মানুষ, থিঙ্ক অ্যান্ড অ্যাক্ট অ্যাবাউট ক্লাইমেট চেঞ্জ, হ্যাঁ, যে কিভাবে কিছু মানুষ ক্লাইমেট ক্লাইমেট চেঞ্জ নিয়ে কিভাবে ভাবে, সেইটা পরিবর্তন করার জন্য থানবার্গের একটা পরিচিতি আছে। এবং এইটাকে বলা হচ্ছে কি, গ্রেটা ইফেক্ট। এই যে বাবা তোমাদের যেটা বলতেছি, গ্রেটা ইফেক্ট মানে কি, গ্রেটা তার চিন্তাগুলো মানুষের, গোটা পৃথিবী মানুষের কাছে ছড়াই দিতে পারছে, গোটা পৃথিবী মানুষ তার চিন্তাটা লুফে নিচ্ছে, অ্যাকসেপ্ট করছে, এবং এটাই ক্যারি করা শুরু করছে। এবং তারাও কি করছে, সে যেমন এক দেশ থেকে আরেক দেশে, এক শহর থেকে আরেক দেশে যাইয়া মানুষকে বোঝানোর চেষ্টা করতো, এখন দেখা যাচ্ছে তার স্বপ্নগুলো গোটা পৃথিবী মানুষের মাঝে ছড়াই গেছে, এবং গোটা পৃথিবী মানুষ, তার স্বপ্ন এখন গোটা পৃথিবীর মানুষের স্বপ্ন হয়ে গেছে। এই যে তার স্বপ্নটা গোটা পৃথিবীর মানুষের স্বপ্ন হয়ে গেছে, এটা আর তার স্বপ্ন না যে গ্লোবাল ওয়ার্মিং এ কমায় আনা, হ্যাঁ, ক্লাইমেট চেঞ্জটা মানে কি করা, কন্ট্রোলে নিয়ে আসা, এটা নট অনলি হার ড্রিমস, এটা শুধু তার স্বপ্ন না, এখন গোটা পৃথিবীর সচেতন মানুষের স্বপ্ন হয়ে গেছে। এই যে সে মানুষকে চেঞ্জ করতে পারছে, এই যে সে মানুষকে ইনফ্লুয়েন্স করতে পারছে, ইন্সপায়ার করতে পারছে, এইটাকেই বলা হচ্ছে গ্রেটা ইফেক্ট, ঠিক আছে। এইটাকে কি বলা হচ্ছে, দ্য গ্রেটা ইফেক্ট, ঠিক আছে। সো এইখানে এই লাইনটা বলা হয়েছে, ঠিক আছে, এখানে চমৎকার একটা একটা লাইন কোট করা হয়েছে, ইউ হ্যাভ স্টোলেন মাই ড্রিমস এন্ড মাই চাইল্ডহুড। তারপরে কেন তাকে, কেন অথবা কেন এই যে ইউনিট, বা সরি এই যে লেসন দ্য গ্রেটা ইফেক্ট, এটার নাম গ্রেটা ইফেক্ট কেন, সেটাও এখানে বলা হয়েছে যে সে মানুষকে কি করতে পারছে, মানুষকে আহ, মানে ইনফ্লুয়েন্স করতে পারছে, কিসের ব্যাপারে, ক্লাইমেট চেঞ্জের সম্পর্কে মানুষের দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করার ব্যাপারে। সে মানুষের ক্লাইমেট চেঞ্জ যে মানুষের দৃষ্টিভঙ্গি ছিল সেটা চেঞ্জ করে ফেলছে। এই জন্য আহ, তার ইনফ্লুয়েন্সের কারণে যেহেতু চেঞ্জ হয়েছে, এই জন্য তার এটাকে বলো, এই যে ইনফ্লুয়েন্সটা, এই ইনফ্লুয়েন্সটাকেই বলা হচ্ছে গ্রেটা ইফেক্ট, ঠিক আছে। সো এইখানে ভোকাবুলারি দেওয়া আছে, একে দেখলে কিছু আমি এক্সপ্লেন করে দিচ্ছি। প্যাশনেট হচ্ছে কোনো কোনো কিছু ব্যাপারে খুব স্ট্রং আই ইন্টারেস্ট দেখানো। তারপর হচ্ছে ইমোশনাল অথবা এনথুজিয়াস্টিক। তারপরে অ্যাটিটিউড হচ্ছে ইনডিফারেন্ট, উদাস, হ্যাঁ, অথবা আনইমোশনাল, কোনো ইমোশন নাই। তারপরে স্টোলের মানে তো এটা একটা পার্টিসিপল, অর্থ হচ্ছে কি, চুরি হয়ে কোনো কিছু চুরি হয়ে গেছে এরকম বোঝায়। টেকেন আনলফুলি, কোনো কিছুকে অন্যায়ভাবে নিয়ে নেওয়া, টেকেন অথবা রবড, রিটার্নড, গিভেন, হ্যাঁ। এমটি ওয়ার্ডস তো বললাম, এমটি ওয়ার্ডস চমৎকার এটা মানে সিনেমা আছে কি,
হলো ওয়ার্ডস অথবা ফলস প্রমিসেস, ঠিক আছে, সিনসিয়ার ওয়ার্ডস অথবা ট্রুথফুল প্রমিসেস এর হচ্ছে অ্যান্টোনিম। সো এইভাবে এক্সটিংশন মানে কি, কোনো কিছু বিলুপ্তি, ধ্বংস হয়ে যাওয়া, কমপ্লিট ডিসঅ্যাপিয়ারেন্স। সিনোনিম হচ্ছে ডিস্ট্রাকশন অথবা ডাইং আউট, ঠিক আছে। সার্ভাইভাল অথবা প্রিজার্ভেশন হচ্ছে অ্যান্টোনিম। ইটার্নাল, ইটার্নাল মানে কি, এভারলাস্টিং, যেটা কোনোদিন শেষ হবে না। হ্যাঁ, মানুষের গ্রিড, মানুষের যে লোভ, মানুষের যে স্বপ্ন, এটা কোনোদিন কি হয় না, শেষ হয় না। এটা হচ্ছে এভারলাস্টিং, ইটার্নাল। এন্ডলেস, শেষ নাই, শুরু আছে শেষ নাই। পার্মানেন্ট, স্থায়ী। টেম্পোরারি মানে কি, টেম্পোরারি মানে হচ্ছে কি বলে, টেম্পোরারি মানে হচ্ছে অস্থায়ী, শর্ট লিভড, অল্প সময়ের জন্য, ঠিক আছে। সো এইখান থেকে আমরা মোটামুটি একটা আইডিয়া পাইলাম যে আসলে গ্রেটার থানবার্গ, দা গ্রেটার ইফেক্ট মানে কি বোঝানো হয়েছে। তো এটা একটা কমন একটা ব্যাপার, এটা কোয়েশ্চন থাকতে পারে তোমাদের, যে হোয়াট ইজ মিন্ট বাই দ্য গ্রেটার ইফেক্ট। সো তোমরা আই হোপ এখন আনসার করতে পারবো যে গ্রেটার ইফেক্ট বলতে কি বোঝানো হয়েছে এইটাই। লাস্ট পেপারে কি বলতেছে, লাস্ট পেপারে বলতেছে দেখো, গ্রেটা হ্যাজ নেমড রোজা পার্ক দি সিভিল রাইটস অ্যাক্টিভিস্ট। আমেরিকার একজন, আমেরিকায় যে সিভিল মুভমেন্ট হয়েছে 1960s-এ, এই সিভিল মুভমেন্টের যে মেইন যে ফিলোসফার ছিল, তার নাম হচ্ছে রোজা পার্ক, ঠিক আছে। এই রোজা পার্ক দ্বারা এই গ্রেটা থানবার্গ ছিল খুব ইন্সপায়ার্ড অ্যাজ ওয়ান অফ হার গ্রেটেস্ট ইন্সপিরেশন, ঠিক আছে। গ্রেটা থানবার্গের সোর্স অফ ইন্সপিরেশন কে ছিল, রোজা পার্ক। রোজা পার্ক একজন ব্ল্যাক একজন মহিলা। ইন দ্য 1950s, রোজা পার্ক, রোজা sparked a civil rights movement that improved the lives and treatment of millions of African Americans, ঠিক আছে। রোজা পার্কস ছিল একজন আমেরিকার একজন সিভিল রাইটস মুভমেন্ট অ্যাক্টিভিস্ট, ঠিক আছে, সিভিল রাইটস অ্যাক্টিভিস্ট। তো এই রোজা পার্ক দ্বারা গ্রেটা থানবার্গ খুব অনুপ্রাণিত ছিল, এবং সে অনুপ্রেরণা থেকে সে কি করলো, মানুষের জন্য, মানুষের অধিকারের জন্য, বা গোটা পৃথিবীর, গোটা পৃথিবীর অস্তিত্বের জন্য সে এগিয়ে আসলো। সে তার মানে মুভমেন্ট মুভমেন্ট শুরু করলো, অ্যাক্টিভিটি শুরু করলো। সো এই জন্য সে রোজা রোজা পার্কসকে সে সব ক্রেডিট দিল আর কি, ঠিক আছে। সো এইখানে এটা হচ্ছে লাস্ট প্যারা ছিল। এই লাস্ট প্যারা সিভিল রাইটস মানে হচ্ছে রাইটস অফ সিটিজেন্স ফর ইকুয়ালিটি। এখানে অনেকগুলো স্পার্ক, একটা ভার্ব, স্পার্ক হচ্ছে কি করা, আহ তোমরা স্পার্ক বুঝো তো, ওই যে যদি মানে কি হয়, আগুন মানে আগুন জ্বলে একটা স্পার্ক বের হয় না, আহ, সংঘর্ষ হইলে, মানে বিগিন, শুরু হওয়া, ট্রিগার করা, এই ইন্টারেস্টিং ওয়ার্ড ট্রিগার। হ্যাঁ, ধরো মানে এটা বলি, ফর এক্সাম্পল ধর তোমাকে যদি কেউ আজে বাজে কথা বলে, তো তোমার তোমার মধ্যে কি হয়, প্রচন্ড রাগ চলে আসে। মানে এটা কি করে, স্পার্ক করে। বা তুমি যদি কোনো ক্রিয়েটিভ মানে কোনো নতুন কোনো ডিজাইন দেখো, ডিজাইন দেখার সাথে সাথে তোমার মাথায় নতুন আরেক চিন্তা চলে আসে, এটা তোমার কি করে, স্পার্ক করে, মানে ট্রিগার করে, ইনিশিয়েট করে। আর এর স্টপ বা প্রিভেন্ট। হুম, মুভমেন্টও তো আমরা জানি, মুভমেন্টের সিনোনিম হচ্ছে ক্যাম্পেইন অর কজ। আর অ্যান্টোনিম হচ্ছে কি, স্ট্যাগনেশন অথবা ইনঅ্যাক্টিভিটি। তারপর ট্রিটমেন্ট, ওয়ে অফ ডিলিং উইথ পিপল। ট্রিটমেন্ট, ট্রিটমেন্ট মানে চিকিৎসা না শুধুমাত্র, ট্রিটমেন্ট একটা অর্থ, একটা অর্থ হচ্ছে চিকিৎসা, আর একটা অর্থ হচ্ছে কি, মানে ডিল করা মানুষের সঙ্গে। কাকে তুমি, কাকে তুমি কিভাবে ডিল করো, কার সঙ্গে তুমি কিভাবে বিহেভ করো, ঠিক আছে। এই যে দেওয়া দেখা আছে কিনা, সিনোনিম হচ্ছে কি, বিহেভিয়ার অথবা হ্যান্ডলিং। তারপরে অ্যান্টোনিম হচ্ছে মিসট্রিটমেন্ট অথবা নেগলেক্ট। ইকুয়ালিটি তো জানোই, সমতা। হ্যাঁ, ইকুয়ালিটি অ্যান্টোনিম হচ্ছে স্টেট অফ বিং ইকুয়াল। সিনোনিম হচ্ছে ফেয়ারনেস অর জাস্টিস। আর অ্যান্টোনিম হচ্ছে ইনইকুয়ালিটি অর ডিসক্রিমিনেশন। আর আফ্রিকান আমেরিকান বলতে বোঝানো হয় যারা, আফ্রিকানদের মধ্যে যারা আমেরিকায় থাকে তাদেরকে বলে আফ্রিকান আমেরিকান অথবা ব্ল্যাক আমেরিকানস, ঠিক আছে। এরপরে তোমাদেরকে কয়েকটা পিকচার দেখাই দিই আমি, ভালো লাগবে দেখতে। এই পিকচার গুলো হচ্ছে ওই যে বললাম না, ওই যে এই মেয়েটা বিভিন্ন জায়গায় যাইয়া মানে বক্তৃতা দিত অনেক বড় বড় ইভেন্টে। এই এরকম কয়েকটা পিকচার এখানে দেখো। এই যে দেখো, সে পার্লামেন্ট ভবনের সামনে দাঁড়ায় রয়েছে, ঠিক আছে, সুইডেনের পার্লামেন্ট ভবনের সামনে সে একা একা দাঁড়ায় রয়েছে, একেবারে একা। হুম, এই হচ্ছে একটা পিকচার, সে বিশাল বড় ইভেন্টের সামনে কি করতেছে, বক্তব্য দিচ্ছে কোনো, দেখছো, মানে প্রচুর মানুষ, সে এখানে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছে মানুষকে ইন্সপায়ার করার জন্য, মানুষের সঙ্গে শেয়ার করতেছে সে তার ভিশনটা, লক্ষ্য উদ্দেশ্য। এই হচ্ছে আরেকটা, সে একটা বড় ইভেন্টে স্পিচ দিচ্ছে। হম, এই হচ্ছে আরেকটা, দেখছো, COP24, পোল্যান্ডে এটা প্রোগ্রাম ছিল 2024 সালে, সরি 2018 সালে। এই ইভেন্টে সে কি করতেছে, বক্তব্য দিচ্ছে। এই হচ্ছে আরেকটা, সেটা হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, যেখানে বিশ্বের সবচেয়ে বড় বড় বিজনেসম্যান যারা,
একেবারে ধর এলন মাস্ক থেকে নিয়ে শুরু করে জেফ বেজোস, ওই লেভেলে বড় বড় ব্যবসায়ীরা, বিশ্বে মানে মানে প্রভাবশালী দেশগুলোর প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টাররা এখানে যায় এই ইভেন্টে। এই ইভেন্টে সে কি করছে, বক্তব্য দিছে, বুঝছো? আর এটা হচ্ছে একটা পার্লামেন্টের স্পিচ, এটা হচ্ছে তোমার ন্যাশনাল অ্যাসেম্বলি প্যারিস, ফ্রান্সের একটা পার্লামেন্টে সে বক্তব্য দিচ্ছে। সো এই হচ্ছে তোমাদের গ্রেটা থানবার্গ নিয়ে। সো এই এই হচ্ছে তোমাদের গ্রেটা থানবার্গের দ্য গ্রেটা ইফেক্ট। আই হোপ তোমরা বিষয়টা ক্লিয়ার। এখানে কিছু সম্ভাব্য প্রশ্ন থাকতে পারে এরকম যে হোয়াট ইজ মিন বাই দ্য গ্রেটা ইফেক্ট, হ্যাঁ এই বিষয়গুলো আর কি। গ্রেটা ইফেক্ট বলতে কি বোঝানো হয়েছে,